Hi everyone, I'm Noor Arushi and welcome to our channel Exam Album. তো কয়েকদিন আগে আমি এএনএম জেএনএম 2025 এর বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স নিয়ে ভিডিও আপলোড করেছিলাম। তার পাশাপাশি তোমাদের একটা প্ল্যান দিয়েছিলাম, তোমরা এইভাবে করে পড়ো ডে ওয়াইজ। আজকের ভিডিওটা আমাদের একটু অন্যরকম, ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে আমি তোমাদেরকে পিওয়াইকিউ মোস্ট রিপিটেড কোয়েশ্চেন্সগুলো দেখাবো। মানে 2021 থেকে 2022, 23, 24 বিগত 4 বছরে কোন কোন প্রশ্নগুলো মোস্ট রিপিট হয়েছে, এমনও আমি তোমাদেরকে প্রশ্ন দেখাবো। আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাবো আজকে, যেটা 2021-এও এসেছে, 22-এও, 23-এও, 24-এও, পরপর 4 বছর। আর এরকম আরও অনেকগুলো টপিক রয়েছে যে টপিক থেকে প্রশ্ন এসেছে। একটা টপিক থেকে প্রতিবার মিলিয়ে টোটাল 9টা প্রশ্ন এসেছে। তো আজকে আমাদের ভিডিওর টাইটেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে বায়োলজি এগুলো পড়লেই এখান থেকে প্রশ্ন আসবেই। 70 থেকে 75% কোয়েশ্চেন্স এই সমস্ত এরিয়া থেকে কভার হয়। তো চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে রিপিটেড এমসিকিউগুলো দেখাবো উত্তর সহ। তোমরা চাইলে এগুলোকে স্ক্রিনশট করে রাখতে পারো, তোমাদের পরে কাজে লাগবে যেভাবে ইউজ করতে চাও। দেখো, তো জীবনের প্রবাহমানতা আমি একটু লিখে দিই। জীবনের প্রবাহমানতা, এটা ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় প্রবাহমানতা। এই অধ্যায় থেকে টোটাল বিগত 4 বছরে প্রশ্ন এসেছে 9টা প্রশ্ন এসেছে। আমি তবুও মেইনলি আজকে ক্যাটাগরি 1-এর উপরে ফোকাস করে এটা করেছি। তোমরা চাইলে এর পরে আগে দেখো শেষ পর্যন্ত ভিডিওটা, যদি ভালো লাগে তো আমি তোমাদের একটা ক্যাটাগরি 2-এর জন্য করে দেব। দেখো, বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য, এটা একটা প্রশ্ন এসেছে। কি কি এসে দেখে নাও। কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে সংযুক্ত হয় এটা। যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায়। তারপর মিওসিস কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়। ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে। তারপর ক্রোমোজোমের শেষ প্রান্তের 2021 সালে এসছে, শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে কি বলা হয়। নিউক্লিওলাস গঠনকারী অঞ্চল। নিচের কোন পর্যায়ে ডিএনএ সংখ্যা দ্বিগুণ হয়। টোটাল 10টা হবে, আমি 9টা লিখেও ভুল করলাম, কারণ 2024-এ একটা প্রশ্ন এসেছিল যে 2C থেকে 4C হয়, 2C থেকে 4C হয় কোন দশাতে। সেখানে ইনডাইরেক্টলি বলেছে ডিএনএ নাম্বারের, বলে না যে ডিএনএ কখন কোথায় কোন স্টেজে গিয়ে দ্বিগুণ হয়, সেখানে বলেছে 2C থেকে 4C হয়। তো উত্তরটা আমাদের এস দশা। তারপর দেখো, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়, টেলোফেজ দশাতে হয়। এই টোটাল 10টা প্রশ্ন আমাদের জীবনের প্রবাহমানতা থেকে এসেছে। এবং কোন জায়গা থেকে এসেছে, এটা আমাদের কোষ বিভাজন থেকে এসেছে। কোষ বিভাজন। তাহলে তোমরা ভাবো যেটা কতটা গুরুত্বপূর্ণ, কোষ বিভাজন। তাই তোমরা মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এদিকে মিওসিস 1, মিওসিস 2, প্রোফেজ 1-এর যে 5টা আবার ধাপ রয়েছে, সেই স্টেজগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই। চলো এবারে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে তোমাদের সব থেকে দরকার মক টেস্ট অ্যাটেম্প্ট করা। এএনএম জেএনএম 2025-এর জন্য আমাদের স্পেশাল মক টেস্ট অফার। এখানে 150 মক টেস্ট পাবে তোমরা অনলি অ্যাট 149, 149 টাকাতে টোটাল 150টা মক টেস্ট পাবে। যেরকম প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি করা হয়েছে। তোমরা টাইম ম্যানেজমেন্ট স্কিল এখান থেকে ডেভেলপ করতে পারবে। তোমাদের কতগুলো প্রশ্ন ঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে, প্রিপারেশন লেভেলটা ক্লিয়ার করতে পারবে এখান থেকে। চলো এরপরে
প্রশ্ন এসেছে আমাদের নাইট্রোজেন যুক্ত ক্ষার ডিএনএ এবং আরএনএর, যেটা আমাদের রয়েছে জীবন সংগঠনের স্তর ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায়, সেখান থেকে যে নাইট্রোজেনাস বেসটি আরএনএতে পাওয়া যায় তা হলো প্রথম প্রশ্ন। তারপর কি এসছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিএনএ গুয়ানিনের পরিপূরক ক্ষারক? গুয়ানিনের সঙ্গে থাকে আমরা জানি সাইটোসিন। নিচের কোনটি আরএনএর গঠনগত উপাদান নয়? তারপর এটা 2024-এ এসেছে, নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? তারপর ডিএনএর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হলো হিস্টোন প্রোটিন। তারপর নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এইটা একটা প্রশ্ন এসেছিল। ডিএনএ তত্ত্ব এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো নিউক্লিওজোম। চলো, এইগুলো হচ্ছে আমাদের এই ডিএনএ এবং আরএনএ। তাহলে জীবন সংগঠনের স্তরে ডিএনএ এবং আরএনএ একদম পুরো ঠোঁটের উপরে রাখতে হবে, খুব ভালো করে সেটা স্টাডি করবে যাতে এখান থেকে একটা প্রশ্ন বাদ না যায়। ক্লিয়ার? এবার আবার শুরু হচ্ছে আমাদের জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতায় যে অযৌন জনন এবং অঙ্গজ জনন পদ্ধতি রয়েছে, সেখানে যে বার্ডিং পদ্ধতি, তারপর পুনরুৎপাদন পদ্ধতি, হ্যাঁ, আরো অনেকগুলো যে পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। দেখো, পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? এটা একটা প্রশ্ন এসেছে। নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন করে? কাণ্ডের মাধ্যমে করে থাকে। অ্যান্ড হ্যাঁ, এই পিওয়াইকিউগুলো অলরেডি কিন্তু আমি সলভ করিয়েছি আমার চ্যানেল নূরে আরুষির চ্যানেলে। গত বছর একদম ডিটেলে প্রত্যেকটা অপশন ধরে ধরে খুঁটিনাটি এগুলো আমার সলভ করানো আছে। 21, 22, 23, 24 4 বছরের প্লেলিস্ট বানানো আছে, তোমরা চাইলে এই ভিডিওগুলো আমি লিংক দিয়ে দেবো, দেখে নিও, ঠিক আছে? তারপর কোন জনন পদ্ধতিতে একটা স্বতন্ত্র জীব থেকে অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি হতে পারে? এটা অযৌন জননের মাধ্যমে হয়। তারপর নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? মাইক্রো প্রপাগেশন। বার্ডিং পদ্ধতি যার অযৌন জনন ঘটে, এটা হচ্ছে স্যাকারোমাইসিস, যেটা ইস্টে ঘটে। এই হলো আমাদের এই টপিক থেকে প্রশ্ন। তারপর প্রশ্ন এসেছে আমাদের, মনে রাখবে, জেরোফাইট উদ্ভিদ থেকে। জেরোফাইট উদ্ভিদ, এটা আমাদের বাস্তুতন্ত্রে আছে পরিবেশ বাস্তুতন্ত্র সম্পদ, এবং তার পাশাপাশি অভিব্যক্তি এবং অভিযোজন। ওই যে অভিযোজন যে টপিকটা রয়েছে, সেখানে তোমরা দেখবে যে জেরোফাইট উদ্ভিদ রয়েছে, মরুভূমি অঞ্চলের উদ্ভিদের অভিযোজন। মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয়? জেরোফাইট বলা হয়। তারপর দেখো কি এসছে, এটা 2021 সালে এসেছে, অঙ্গস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? ক্যাকটাসে দেখা যায়। নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? বাষ্পমোচন প্রতিরোধের জন্য ক্যাকটাসেই দেখা যায়, এটা জেরোফাইটের মধ্যে চলে আসে। ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়? পত্রকণ্টক। মরুভূমির চরম পরিবেশ, এটা করালাম। তো এখানে দেখতে মোটামুটি 4-5টা প্রশ্ন আমাদের জেরোফাইট থেকে এসেছে, দেখছো? তাহলে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম 4-5টা এসেছে, ঠিক আছে? তারপর এসেছে আমাদের এখানে সংরক্ষণ পদ্ধতি, জীব সংরক্ষণ বা জৈব সংরক্ষণ পদ্ধতি। জৈব সংরক্ষণ পদ্ধতি থেকে নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? চিড়িয়াখানা, কারণ এটা এক্সিটু সংরক্ষণ। তারপর এক্সিটু সংরক্ষণের এক্সাম্পল বীজ ব্যাংক, 2টো প্রশ্ন হলো। ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন, 3টে প্রশ্ন হয়ে গেল। 4টে জিন ব্যাংক যার এক্সাম্পল, এটা এক্সিটু সংরক্ষণ, 4টে প্রশ্ন হয়ে গেল। দেখো, তাহলে এই সংরক্ষণ থেকে টোটাল আমাদের 4টে প্রশ্ন এসেছে, শুধু সংরক্ষণ থেকেই আমাদের টোটাল
4টা প্রশ্ন এসেছে, তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা দেখতে পাচ্ছ, কত সিমিলার কোয়েশ্চেন। এরপর এরপর একটা প্রশ্ন যেটা 2021 থেকে 2024 প্রতি বছর এসেছে, তা হলো এই প্রশ্নটা। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটা 2021 সালে এসেছে, লঘু মস্তিষ্ক। তারপর দেখো, নিম্নলিখিতগুলির কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সাথে জড়িত, সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। তারপর 2024 সালে এসেছে, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে, সেরিবেলাম। 2023-এ এসছে, মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো সেরিবেলাম। তাহলে এই 4টা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা দেখো 4 বছর এসেছে। এবার পরের প্রশ্ন জায়গা হচ্ছে আমাদের নাইট্রোজেন চক্র, যেটা আমি বারবার করে বলি যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নাইট্রোজেন চক্র দেখো কতগুলো প্রশ্ন এসছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টর। তারপর নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়াটি হলো, এটা 2024-এ সম্ভবত, 2024-এর এটা, রাইজোবিয়াম। তারপর কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করে, নাইট্রোব্যাক্টার। এই 3টা প্রশ্ন আমাদের নাইট্রোজেন চক্র থেকে। সম্ভবত আরো একটা ছিল, এখানে মিসিং আছে মেবি। ঠিক আছে, আমি যতগুলো পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। এরপর দেখো প্রশ্ন আসছে আমাদের ভিটামিন থেকে। আমি বারবার করে বলেছি যে তোমরা কি করবে, ভিটামিনগুলোর রাসায়নিক নাম এবং তাদের অভাবজনিত রোগের নাম মুখস্থ করবে। 2024-এ এসছে, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য, ফ্যাটে অর্থাৎ বলতে চাইছে এখানে যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। দেখো এখানে থিয়ামিন, তারপর রাইবোফ্লাভিন, নিয়াসিন, এগুলো সব ভিটামিন বি কমপ্লেক্স। আর ভিটামিন বি কমপ্লেক্স আমরা জানি যে এটা কি জলে দ্রাব্য, একমাত্র আদেক ADEK। তাহলে টেকোফেরল দেওয়া আছে বা টকোফেরল, এই যে টোকোফেরল মানে হচ্ছে ভিটামিন ই, তাই এটা উত্তর হবে। এবার কেউ যদি এটা রাসায়নিক নাম না জানে তাহলে সে তো পারবে না। তাহলে ভিটামিন এ, ভিটামিন ডি, ই, কে, তার যতগুলো আছে বি কমপ্লেক্সের সবার আমাদের রাসায়নিক নাম মুখস্থ রাখতে হবে। মানব দেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয়, ক্যালসিফেরল মানে হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কি হয়, বাচ্চাদের রিক্যাট হয় আর বড়দের হয় অস্টিওম্যালেশিয়া, এটা ক্যাটাগরি 2-তে এসেছিল। তারপর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ, এখানে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে ভিটামিন সি এর, এটা কি ভিটামিন সি এর রাসায়নিক নাম। তাহলে যদি কেউ রাসায়নিক নাম না জানতো পরীক্ষাটা আনসার করে আসতে পারবে না। এবার দুটো বইয়ের নাম এসেছে, ঠিক আছে। অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা, চার্লস ডারউইন। আর 2000, এটা সম্ভবত 24-এ এসছে, 24 না 23-এ বোধ হয়, হ্যাঁ, সিস্টেমা ন্যাচুরি নামক বইটির রচয়িতা হলেন ক্যারোলাস লিনিয়াস। তাহলে বই চলে গেল, তার মানে যতগুলো বই আছে, ল্যামার্কের বই, ডারউইনের বই, তারপর এদিকে আমাদের ক্যারোলাস লিনিয়াসের বইগুলো আমাদেরকে পড়তে হবে। এবার আসে HIV, এইডস রোগের যে ভাইরাস এইচআইভি থেকে দুটো প্রশ্ন এসেছে। এইচআইভি থেকে দেখো, এইচআইভিতে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএ উৎপাদন করে তাহলে 2022-এ এসেছিল রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক। আর এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে, এটা সম্ভবত 2023-এর, আমরা জানি যে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ উপস্থিত থাকে, SS RNA এইচআইভিতে থাকে। তারপর চলে আসে এবার জিনগত রোগ থেকেও প্রশ্ন এসেছে টোটাল 3টা। ক্রিসমাস ডিজিজের অপর নাম কি, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া রোগ নিচের কোনটির সাথে সম্পর্কিত, এক্স লিঙ্কড। আমি কয়েকদিন আগেই জিনগত রোগ ভালো করে পড়িয়েছি, সেটা ভালো করে পড়লে তোমরা এই প্রশ্নগুলো সব সলভ করতে পারবে। তারপর লাল বর্ণাঢ্যতা যে হিসাবে পরিচিত, প্রোটোনোপিয়া। আর এখানে যে আছে ডিউটেরানোপিয়া, এটা হচ্ছে সবুজ বর্ণাঢ্যতার জন্য দায়ী, আর ট্রাইটানোপিয়া এটা আমাদের নীল বর্ণাঢ্যতার জন্য দায়ী। এবার চলে আসছে আমাদের এখানে ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে। এরকম তোমাকে
সেল দিয়ে দেবে এবং বলবে যে এই সেলটার ক্রোমোজোম সংখ্যা কত। মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? আমরা জানি যে হিউম্যান জার্ম সেলে 23টা করে ক্রোমোজোম থাকে, অর্থাৎ স্পার্মে 23টা, ওভামে 23টা করে ক্রোমোজোম আমরা জানি থাকে। তার মধ্যে 22টা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম থাকে। যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n বলেছে কত? 3n বলেছে 27, তার মানে n কত আমাদের? 9। এবার ওই যে উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা, ডিম্বাণু মানে কি সবসময় হয় হ্যাপ্লয়েড প্রকৃতির, হ্যাপ্লয়েড মানে হচ্ছে n, তাহলে n এর মান আমরা পেয়ে গেলাম 9, সঠিক উত্তর আমাদের 9। তারপর নিচের কোনটিতে 23টা ক্রোমোজোম থাকে? স্পারমাটোগোনিয়া, উগোনিয়া নাকি জাইগোট? দেখো এখানে স্পারমাটোগোনিয়া, ভ্রূণাণু বা জাইগোট, উগোনিয়া এই সবগুলো হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির হয়, মানে সেখানে 46 করে ক্রোমোজোম থাকে। একমাত্র সেকেন্ডারি উসাইড যে আছে এটা এখানে 23টা ক্রোমোজোম থাকে, এটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এই যে লাস্টে দেখো গনিয়া, উগোনিয়া, এই যে গনিয়া এরকম থাকলে বুঝে নেবে যে এগুলো ডিপ্লয়েড প্রকৃতির হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবার তারপর আসছে আমাদের পরাগযোগ, ঠিক আছে? পরাগযোগের এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও আমাদের 3-4টা প্রশ্ন এসেছে। বলছে যে বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে কি বলা হয়? কাইরোপ্টেরোফিলি। কোন এক বছরে আবার এসছে যে নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? আম। তবে মনে রাখবে বিগোনিয়াও কিন্তু কিছু কিছু বিগোনিয়া স্পিসিস কি করে তোমার ইনসেক্টের মাধ্যমে পরাগযোগ ঘটায়। তো ক্যাটাগরি 2তে আসলে কিন্তু আমরা বিগোনিয়াকেও আনসার হিসেবে ধরতে পারি, বাট এখানে এটা ক্যাটাগরি 1-এ আমরা আম, ম্যাঙ্গো। কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়, মানে জলের মাধ্যমে পরাগায়ন ঘটে? হাইড্রোফিলি, এটা হচ্ছে হাইড্রিলা, হাইড্রিলা। চলো এবার আমাদের প্রশ্ন আসে উদ্ভিদের যে রেচন, উদ্ভিদ রেচনের উপক্ষার থেকে আমরা পেয়েছি 2টা প্রশ্ন। 2021 সালে এসেছিল, সম্ভবত এটা 21-এরই, ভিনকা রোজিয়া থেকে যে উপক্ষারটি পাওয়া যায়, ভিনক্রিস্টিন পাওয়া যায়। আর 2022-এর বোধ হয় নিম্নলিখিত উদ্ভিজ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়? ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় কুইনাইন। সিনকোনা গাছের বাকল বা ছাল থেকেই কুইনাইন পাওয়া যায়। যেহেতু প্রশ্নগুলো অলরেডি সলভ করানো আছে এবং আমাদের এটা ডিটেল ভিডিও নয়, তাই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি জাস্ট উপর উপর বলে যাচ্ছি। ডিটেল ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? ব্যাস, এই ছিল আমাদের ইম্পর্টেন্ট টপিক যা থেকে প্রশ্ন আসবেই। এবার এখানে সবগুলো আমি কভার করতে পারিনি, কয়েকটা টপিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এইগুলো থেকেও 2-3টা করে প্রশ্ন এসেছে। সমসংস্থ অঙ্গ, সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ দেখবে এই 4 বছরে এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন এসেছে। আর তার সাথে লিখে নাও নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন তোমরা পাবে, পিওয়াইকিউতে এসেছে। তারপর হরমোন, এই হরমোনটাও খুব ইম্পর্টেন্ট। হরমোনে তোমরা দেখবে লাস্ট ইয়ার এসেছিল নিচের কোনটি ট্রপিক হরমোন, 2024-এ এসেছে ট্রপিক হরমোন নিয়ে প্রশ্ন। এর আগে এসেছে স্টেরয়েড হরমোন, নিচের কোনটি স্টেরয়েড জাতীয় হরমোন। 2022-এ এসেছিল লোকাল হরমোন, নিচের কোনটি একটি লোকাল হরমোনের এক্সাম্পল? লোকাল হরমোন। তারপর প্রশ্ন এসেছে নিচের কোনটি অ্যান্টি কিটোজেনিক হরমোন, এগুলো আমার করে করে মুখস্থ হয়ে গেছে। অ্যান্টি কিটোজেনিক হরমোন, অ্যান্টি কিটোজেনিক হরমোন প্রশ্ন এসেছে। তারপর প্রশ্ন এসেছিল গত বছর থাইরক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? থাইরক্সিন হরমোন নিয়ে প্রশ্ন এসেছে, থাইরক্সিন হরমোন নিয়ে প্রশ্ন এসেছে। তারপর ইনহিবিন কোথা থেকে খরিত হয়? ইনহিবিন কোথা থেকে খরিত হয় প্রশ্ন এসেছে, ইনহিবিন কোথা থেকে খরিত হয়। এছাড়াও আরেকটা প্রশ্ন এসেছিল তোমার হলো যে হরমোনের প্রকৃতি নিয়ে, হরমোনের প্রকৃতি নিয়ে। তারপর আরো একটা প্রশ্ন ছিল যে নিচের কোনটি ওদের থাইরক্সিন হরমোনের কাজ নয়, এই টাইপের একটা প্রশ্ন এসেছিল। তো এই যে হরমোন, এই হরমোন থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই, পরীক্ষায় প্রশ্ন আসবেই। আর এই সমসংস্থ অঙ্গ সমবৃত্তীয় এখান থেকেও প্রশ্ন আসার চান্সেস খুব বেশি, ঠিক আছে? হলো, এছাড়া আমি তোমাদেরকে আরও কিছু টপিক বলে দিচ্ছি কারণ সবগুলো এখানে অ্যাড করা সম্ভব হয়ে ওঠেনি।
এছাড়াও যে টপিকগুলো থেকে তোমরা ভালো করে পড়বে আমি বলে দিচ্ছি। প্লাস্টিকটা ভালো করে পড়বে, কারণ লিউকোপ্লাস্ট প্রশ্ন এসেছিলো। প্লাস্টিকটা ভালো করে পড়বে, লিউকোপ্লাস্ট প্রশ্ন এসেছিলো। তারপর ইমাসকুলেশন, যেটা আমি আজকেই সলভ করালাম, যে যখন কি করা হচ্ছে, পুংকেশরগুলোকে বাদ দিয়ে, উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর বাদ দিয়ে সেটাকে স্ত্রী ফুলে কনভার্ট করা, ইমাসকুলেশন। মাইক্রো প্রপাগেশন দেখালাম, মাইক্রো প্রপাগেশন বা অণু বিস্তারণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপর মরফিন, কুইনাইন, এই যে উপক্ষারগুলো রয়েছে, উপক্ষারগুলো পড়বে। হাইড্রোফাইট, জেরোফাইট, হ্যালোফাইট, এই 3 রকমের যে উদ্ভিদ একদম ভালো করে পড়বে। তারপর কোষ বিভাজন, ইউট্রোফিকেশন, শৈবাল ব্লুম, বিওডি, সিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অ্যান্ড কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, নিউরোট্রান্সমিটার, এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি একটা নিউরোট্রান্সমিটার, ক্যাটাগরি 1ও আসতে পারে বা 2তেও আসতে পারে মাল্টিপল আনসার দিয়ে। তারপর ট্রপিক হরমোন, লোকাল হরমোন, গ্যাসীয় হরমোন, এটা গ্যাসীয় হরমোন প্রশ্ন এসেছিল, এখানে অ্যাড করে নিতে পারো আরেকটা, যে নিচের কোনটি একটি গ্যাসীয় হরমোন, সম্ভবত লাস্ট ইয়ার প্রশ্ন এসেছিল, এটা লাস্ট কি 2023-এ আমি দেখেছি। তারপর বিভিন্ন যে সিনড্রোমগুলো আছে, যে সিনড্রোমগুলো আমি তাদেরকে বারবার পড়াচ্ছি, যে এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, 2021 সালে ব্লু বেবি সিনড্রোম পরীক্ষা এসছে। এই সিনড্রোমগুলো ভালো করে পড়তে হবে। আর জিনগত রোগ তো আমি আগের দিন করিয়ে দিয়েছি। এক্সট্রা জিনগত রোগ, সিকেল সেল, অ্যানিমিয়া, অ্যালবিনিজম, এগুলোও পড়িয়েছি, তো এটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা ভালো করে পড়বে। 7 জোড়া যে বৈশিষ্ট্য, আজকে বললাম ক্লাসে আমি বংশগতির ক্লাসে, যে 7 জোড়া বৈশিষ্ট্য কি করে মনে রাখতে হবে তাও বলে দিয়েছি, পারলে ওটা স্ক্রিনশট করে নেবে। ডিএনএ আরএনএ থেকে প্রশ্ন তো আসবেই। ক্যান্সার, ক্যান্সারটা কিন্তু আমাদের সিলেবাসে নেই এবং ক্যান্সার রিলেটেড এখনও প্রশ্ন পরীক্ষায় আসেনি, কিন্তু এটা ইম্পর্টেন্ট। ক্যান্সার এবং ক্যান্সারের প্রকারভেদগুলো পড়বে। তারপর পিউরিন, পিরিমিডিন ডিএনএর মধ্যে চলে যাচ্ছে। জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেমের মৃত উপাদান, সজীব উপাদান, ফ্লোয়েমের সজীব উপাদান, মৃত উপাদান, গেল। এসএলএসটি যে পরীক্ষা হয়েছে সেখানেও ফ্লোয়েম থেকে প্রশ্ন এবার এসছে, গেল। এবার এছাড়াও আমাদের যে এরেন কাইমা, কোলেন কাইমা, স্প্রেন কাইমা, এগুলো ভালো করে পড়তে হবে। এখান থেকেও 2024 সালে একটা প্রশ্ন এসেছে। তো এই যে 3টে আমাদের স্থায়ী কলা আছে, ভালো করে পড়তে হবে। তারপর স্নায়ুর প্রকারভেদ, স্নায়ুর প্রকারভেদ, কোনগুলো আমাদের অন্তর্বাহী স্নায়ু, কোনগুলো বহির্বাহী স্নায়ু এবং কোনগুলো মিশ্র স্নায়ু। আমি ট্রিক দিয়েছি কি করে মুখস্থ রাখবে, ওইটা পুরো ওই চার্টটা একদম ঠোঁটের উপরে সেটে রাখতে হবে। তারপর অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন ক্ষরণ হচ্ছে, পশ্চাৎ পিটুইটারি থেকে কি কি হরমোন ক্ষরণ হয়, সেই হরমোনের কাজ, সেই হরমোনের অভাবে কি হয় এবং বেশি ক্ষরণে কি হয়, সেটা ভালো করে পড়তে হবে, কোথায় গিয়ে সেটা কাজ করছে মেইনলি। বইগুলো বললাম যে এই বইগুলো আমাদেরকে পড়তে হবে। তারপর নাইট্রোজেন চক্র ভীষণ ইম্পর্টেন্ট। নাইট্রোজেন চক্রে যে 3টে ধাপ আছে, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন, এই 3টে ধাপ এবং তাদের যে ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এবং কোন ধাপে কি কি আমাদের হচ্ছে আমরা একটু আগে দেখলাম, এবং এসএলএসটি পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল। ক্রায়ো সংরক্ষণ, এটা করিয়ে দিয়েছি, পরাগযোগ হয়ে গেছে। তারপর এই যে তোমার অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। তারপর বিপন্ন প্রজাতি, হটস্পট, জীব বৈচিত্র্য সংরক্ষণ, কোনগুলো মশাবাহিত রোগ, কোনগুলো মাছিবাহিত রোগ, কোনগুলো ইঁদুরবাহিত রোগ, কোনগুলো ভাইরাস ঘটিত, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত, কোনটা প্রোটোজোয়া ঘটিত, কোনটা ছত্রাক ঘটিত, কোনটা কৃমি ঘটিত, এই 5 রকমের প্যাথোজেন অনুযায়ী তোমরা কি করবে, সবগুলো রোগের ভালো করে জীবাণুর নাম পড়তে হবে, কি করে সংক্রমণ হচ্ছে, কোথায় আক্রমণ হয়, এদের ইনকিউবেশন পিরিয়ড কত, এবং লক্ষণটা ভালো করে পড়তে হবে, উপসর্গ কি, কোনো টিকা আছে কিনা, সেই টিকার নাম, এগুলো পড়তে হবে। কিন্তু জীবাণুর নামটা একদম মাস্ট। তারপর বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এই যে জিনগত রোগ আছে, এটা তো বলেই নিয়েছি আমি। তারপর আসে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা, যেমন প্রশ্নটা দেখতে পেলে,
এরকম তোমাকে একটা সেল দিয়ে দেবে এবং বলবে যে এই সেলটাতে ক্রোমোজোম সংখ্যা কত। ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস থেকে দুবার প্রশ্ন এসেছে, টেস্ট ক্রস থেকে দুবার প্রশ্ন এসেছে, তো এটা আমাদের ইম্পর্টেন্ট। টেস্ট ক্রস, ব্যাক ক্রস, সহ প্রকটতা তার সাথে অসম্পূর্ণ প্রকটতা, মেন্ডেলের যে এক সংকোচন দ্বিসংকোচন, ফিনোটাইপ চারটারই মুখস্থ রাখতে হবে ভালো করে। হল্যান্ড্রিক জিন কি, ইমাসকুলেশনটা কি, এখানেই আছে। তারপর ফাইলেরিয়া রোগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কৃমি ঘটিত একটা রোগ এবং এই ফাইলেরিয়া নিয়ে আমি অনেক প্রশ্ন করিয়েছি। 2024 সালে এখান থেকে প্রশ্ন এসেছে, সমসংস্থ হয়ে গেছে। ভিটামিন, আরবিসি হিমোগ্লোবিন কোথায় উৎপন্ন হচ্ছে, কিভাবে উৎপন্ন হচ্ছে, সেই পদ্ধতির নাম, কিভাবে ভাঙছে, এদের গঠন, এই রিলেটেড অস্বাভাবিকতা, আরবিসির বয়সকাল, আরবিসির কাজ, এই সব কিছু। আরবিসির কাজ, এদিকে অনুচক্রিকার কাজ, ডাব্লিউবিসির কাজ, ডাব্লিউবিসির প্রকারভেদ, সেই প্রকারভেদগুলোর আবার সবার কাজ, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। তারপর শুক্রাণুর গঠন, এইচআইভি আমি বলে নিলাম। টিকাকরণটা পড়বে। তারপর আসছে আমাদের কোএনজাইমস, কোফ্যাক্টর, হলো এনজাইম, এপো এনজাইম। আরেকবার বলছি, হলো এনজাইম, এপো এনজাইম, কোএনজাইম, কোফ্যাক্টর, এই যে চারটে আছে একদম ভালো করে পড়বে। অনুচক্রিকা বলে নিলাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন এসেছে, তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভালো করে পড়বে। তারপর জেনেটিক ড্রিফট পড়বে, ফাউন্ডার ইফেক্ট কি, যেগুলো আমি বোঝালাম, ঠিক আছে। হার্ডেনবার্গের নীতি পড়বে। উৎসেচক, কোন উৎসেচকগুলো আম্লিক মাধ্যমে কাজ করে আর কোন উৎসেচক ক্ষারীয় মাধ্যমে কাজ করে, কোনটা আম্লিক মাধ্যমে কাজ করছে আর কখন ক্ষারীয় মাধ্যমে কাজ করছে, খুব ইম্পর্টেন্ট। চেক পয়েন্ট কোষচক্রের। খাদ্য শৃঙ্খল খুব গুরুত্বপূর্ণ। জননতন্ত্র, মানুষের জনন এবং তোমার হচ্ছে যে এখানে পুরুষের জননতন্ত্রের অংশ এবং স্ত্রী জননতন্ত্রের অংশ। নিষ্ক্রিয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, কোন সমবৃত্তি অঙ্গ। এখানে মনে রাখবে মিসিং লিঙ্ক এবং কানেক্টিং লিঙ্ক, মিসিং লিঙ্ক আর হচ্ছে কানেক্টিং লিঙ্ক। এটার একটা আমি পুরো চার্ট দিয়ে দিয়েছি, সেই চার্টটা ফলো করবে যে কোন জীব কোন দুটো জীবকে সংযুক্ত করছে। আর্কিওপ্টিক্স আমরা সবাই জানি, আর্কিওপ্টিক্সের যে প্রশ্নটা সেটা খুব গুরুত্বপূর্ণ, আগের বার এসেছিল, এই জায়গাগুলো কভার করবে। বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন, বাস্তুতন্ত্রের এমসিকিউ আমি সলভ করেছি, এর আগেও বহুবার করিয়েছি, সেই বাস্তুতন্ত্রের ক্লাসগুলো করবে, এই প্রশ্নটা আমাদের রয়েছে। তারপর আমাদের রয়েছে কোষ প্রাচীর এবং কোষ প্রাচীরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত। তারপর ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কারণ কোষ প্রাচীরের যে ছত্রাকের যে প্রশ্নটা দুবার এসছে, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, ছত্রাকের কোষ প্রাচীর, এটা 2022 সালেও এসেছিল ক্যাটাগরি 2-তে, ঠিক আছে, যেখানে মাইসেলিয়াম ছিল আর কাইটিন ছিল অপশনে, আমার এখনো মনে আছে এ এবং সি আনসারটা হতো। আর 2024 এসেছিল ক্যাটাগরি 1-এ, ছত্রাকের কোষ প্রাচীরের গঠন কি, কাইটিন। বোঝা গেল? তাহলে কোষ প্রাচীর ইম্পর্টেন্ট। জেড ডিএনএ তোমাদের নেই, কিন্তু জেড ডিএনএ তোমরা তবুও ভালো করে পড়বে। প্রকৃত ফল, অপ্রকৃত ফল, এই যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, ওখানে দেখবে প্রকৃত ফল আছে, অপ্রকৃত ফল আছে। নিষেকের পূর্বে ফুলের বিভিন্ন অংশের অবস্থা এবং নিষেকের পরে তাদের অবস্থা কি হয়, এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, কোনটি কি প্রকৃতির হরমোন সেটা বললাম। তারপর এদিকে আসবে আমাদের, দেখবে অনেকগুলো পেশি আছে, কোনটা অ্যাবডাক্টর পেশি, কোনটা রোটেটর পেশি, কোনটা অ্যাডাক্টর পেশি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখবো ওখানে ফ্লেকশন আছে, এক্সটেনশন আছে, তো এই জায়গাগুলো আমাদেরকে একটু পড়তে হবে, এই পেশিগুলোর নাম হলো। এর পাশাপাশি তোমরা কি করবে, মানব দেহের যে হাড়গুলো আমাদের বেসিক জানতে হবে, যে আমাদের এই হাতের এই জায়গাতে আমাদের রিস্টে কটা হাড় আছে, সেই হাড়গুলোর নাম কি, আমাদের আঙ্গুলের হাড়গুলোর নাম কি, আমাদের তালু বা পাম সেই তার হাড়গুলোর নাম কি, আমাদের হাঁটুর যে হাড় তার নাম কি, এই যে হাড় তার নাম কি, এই যে এখানে হাড় আছে তার নাম কি, এই তারপরে ফেসিয়ালে আমাদের কতগুলো হাড় আছে, এই যে একটা আমাদের স্কেলিটনের যে একটা বেসিক জিনিস, এই বেসিকটা একটু, আমি জানি তোমাদের সিলেবাস এটা নেই, কিন্তু তোমরা দেখবে
2022-এ প্রশ্ন এসেছিল, ঠিক আছে, কানের হাড়ের থেকে, কানের বিভিন্ন হাড়, তো কানের হাড় পড়তে হবে, পায়ের আমাদের হাড় পড়তে হবে, ঠিক আছে। এই যে একটা বেসিক অ্যানাটমি রয়েছে, এই অ্যানাটমিটা একটু জাস্ট দেখে রাখবে। স্কেলিটন সিস্টেম, তো স্কেলিটন সিস্টেমটা একটু পড়লেই এটা খুব ইজিলি তোমরা করতে পারবে, সেরকম কঠিন কিছুই না, একদম ইজি। বোঝা গেল? যে জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো ভালো করে পড়ো। হয়তো কিছু জিনিস আমার এই মুহূর্তে ছাড়া পড়তেও পারে, আমি হয়তো কিছু জিনিস স্কিপ করে গেছি, তবে চেষ্টা করেছি আমি পুরোটা কভার করার। এর বাইরেও অনেক টপিক রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এরকম নয় যে আমি এই ভিডিওতে যে জিনিসগুলো বললাম এইগুলোই শুধু পড়বে আর কোনো কিছুই পড়বে না। তোমরা নিজেরাই দেখলে, আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখালাম যে মোস্ট রিপিটেড এই জায়গাগুলো সব থেকে রিপিট হয়েছে, তো আমরা এইগুলো ভালো করে পড়বো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ওই যে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য, তারপর নন কর্ডাটের বৈশিষ্ট্য, এছাড়াও আমাদের যে পর্বগুলো আছে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, সবগুলো, এই যে পর্বগুলো আছে এই পর্বগুলোর কিন্তু তোমরা ভালো করে বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখবে, তাদের একটা করে উদাহরণ ভালো করে মুখস্থ রাখবে। তার পাশাপাশি একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদ, এদের বৈশিষ্ট্য এবং এদের এক্সাম্পল, সমান্তরাল শিরাবিন্যাস থেকে প্রশ্ন এসেছিল, ঠিক আছে, যেটা দেখা যায় একবীজপত্রী উদ্ভিদে। তো এই জায়গাটা আমাকে কভার করতে হবে, নাহলে হবে না। একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এছাড়াও আমাদের অ্যালগি, তারপর রয়েছে এখানে মোষ, তারপর রয়েছে আমাদের ফার্ন, এই যে জায়গাটা রয়েছে এখান থেকে পড়বে, কারণ লাস্ট ইয়ার এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। জিমনোস্পার্ম এবং অ্যানজিওস্পার্মের বৈশিষ্ট্য, তাদের এক্সাম্পল, এটা পড়তে হবে। তবে এই জায়গাগুলো থেকে অতটাও প্রশ্ন আসেনি কম্পেয়ার করলে, তোমরা নিজেরাই দেখতে পেলে, ঠিক আছে। চলো, তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বেস্ট দেওয়ার, এবং এটা আমি অনেক, সত্যি বলতে অনেক খেটে বানিয়েছি ভিডিওটা। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমি আবারও বলে রাখছি একটা কথা, যে যে জিনিসগুলো আমি বললাম সেগুলো তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, এছাড়াও তোমরা বায়োলজির কোনো কিছুই বাদ দেবে না। আমি বারবার এই কথাটা বলি, আবারও বললাম, তোমরা বায়োলজির সব কিছুই পড়বে, ঠিক আছে, যা কিছু আছে সব কিছু পড়ার চেষ্টা করবে। এবং লাস্ট মোমেন্টে যখন তোমার এই ব্যাপারটা আসছে যে এই জায়গাগুলোর উপর মোস্টলি আমাকে ফোকাস করতে হবে, যেখান থেকে প্রশ্ন আসবেই, সেটা আমি কোনোভাবে স্কিপ করতে পারবো না, তখন আমার কথা মনে করবে, এই ভিডিওর এই টপিকগুলোকে কভার করবে, ব্যাস। বাদ বাকি তুমি সব পড়ো, তুমি তোমার 100% তুমি যেভাবে পড়ছিলে সেভাবে পড়ো, অ্যান্ড মোস্ট রিপিটেড যে এমসিকিউগুলো এইগুলোর উপরে ফোকাস করো। ক্লিয়ার? আই হোপ আমি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম, ঠিক আছে। এখন রাত 3:30 বাজে, আমি ভিডিওটা রেকর্ড করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমাকে জানিও, ঠিক আছে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। অল দ্য বেস্ট সবাইকে, আমি আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।